নমস্কার। আজকের বিষয় আবারও আরজিকর আন্দোলন এবং ভুয়ো খবর। তো এটা নিয়ে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি, অনেকগুলো এপিসোড করেছি, আপনারা সেটা দেখেছেন। আজকে আবারও কেন? কারণ কয়েকদিন আগেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটা কনভেনশন করেছে, সেখানে অনেক কিছু হয়েছে। তার মধ্যে গুজব নিয়েও তারা কিছু কথা বলেছেন। তাদের কোষাধ্যক্ষ অফিসিয়াল একটা বক্তব্য রেখেছেন। আমাদের বক্তব্যে যাওয়ার আগে তার বক্তব্যটা একবার শুনে নেব। শুনুন। আমি এক এক করে সব কথাতেই আসবো। গুজব নিয়ে কিছু কথা বলে নিতে চাই। আপনারা সবাই আমি সোমা বলছি কথা জানেন। আমি বলতে চাই যে আমাদের দৃঢ় বিশ্বাস যেগুলো ইচ্ছে করে প্ল্যান করা হয়েছে এবং সেটা প্রশাসনের মদতেই করা হয়েছে, যাতে অনেক অনেক গুজবের মধ্যে সত্যির কাছাকাছি যে গুজবগুলো বা গুজবের কাছাকাছি যে সত্যিগুলো সেগুলো যেন হারিয়ে যেতে পারে, যাতে মানুষ একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। বা এই যে আমরা চাই এই সমস্ত যে স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডেড মেসেজ যেগুলো আন্দোলনের প্রাথমিক দিকে ছড়িয়ে পড়েছিল এবং যেগুলো পরবর্তীকালে গুজব বলে প্রমাণিত হয়েছে, সেগুলো প্রত্যেকটির ফরেন্সিক তদন্ত হোক এবং কারা এর পেছনে ছিল সেটা সাধারণ মানুষের সামনে আসুক। আমরা আরো বলতে চাই যে অভয়া যে খুন এবং ধর্ষণ তা নিয়ে যে 150 গ্রাম বীর্যের তত্ত্ব বা পেলভিক বোন ফ্র্যাকচার, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা কখনো কোনো জুনিয়র ডাক্তার ফ্রন্টের কোনো প্রতিনিধির কাছ থেকে এই, আমরা তো এত এত জায়গায় গেছি, এত প্রেস রিলিজ দিয়েছি, পুরো সমাজ মাধ্যমে আপনাদের এত বক্তব্য আছে, আপনারা কোনো জুনিয়র ডাক্তার প্রতিনিধির কাছ থেকে এই সংক্রান্ত কোনো বক্তব্য কখনো দেখতে পাবেন না। এই সমস্ত কথা আমাদের মুখে বসানো হয়েছে এবং তা দিয়ে আন্দোলনকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করা হয়েছে। আমরা বলে দিতে চাই যে কে কি বলেছেন তার দায়িত্ব আমরা কখনোই নেব না। আরো আসি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যে কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হেল্প নিয়েছিলাম। আমাদের যে 2 অক্টোবরের যে মহালয়ার মহাসমাবেশ এবং মহার্যালি হয়েছিল, তাতে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটা জানতে হবে। তা কোষাধ্যক্ষের বক্তব্য থেকে 3টে জিনিস জানা গেল। এক হচ্ছে যে আমি সোমা বলছি পেলভিক বোন ভাঙা, 100 গ্রাম বীর্য এবং হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অজস্র স্ক্রিনশট, এগুলো ভুয়ো। এই বক্তব্যটার সঙ্গে 100% একমত। যদিও যেটা বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে এই জলবত্তরলং জিনিসটা বুঝতে এই 6 মাস বা তারও বেশি সময় লেগে গেল কেন। ঘটনাটা যখনই ঘটে তখনই আমরা পয়েন্ট আউট করেছিলাম, সমাজ মাধ্যমে করেছিলাম, ইউটিউবে করেছিলাম, আরও নানা মানুষ করেছিলেন, এবং তাদের যেটা শুনতে হয়েছে যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছেন। অনেক ক্ষেত্রে ট্রোলের শিকার হতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে টাকা পয়সার বিনিময়ে এই সমস্ত কথা বলা হচ্ছে। অথচ জিনিসগুলো জলবত্তরলং ছিল, এগুলো ভুয়ো খবর, এগুলো নিয়ে কোনো সন্দেহ ছিল না। তখন কিন্তু কেউ মুখটি খোলেননি। প্রশ্নটা এসে যায় কেন এটা করা হয়েছে, সে তার উত্তর আমাদের জানা নেই, কিন্তু এটা অত্যন্ত বিস্ময়কর। এবং যারা এই কথাগুলো বলেছিলেন, আশা করা যায় ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের এই স্বীকৃতির পর তারা মুখ লোকানোর জায়গাটা ঠিক কোথায় আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করবেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় বক্তব্য হলো, একটা কথা শুনলাম যেটা খুব অদ্ভুত লাগলো, গুজবের কাছাকাছি সত্য বা সত্যের কাছাকাছি গুজব। আমরা জানি গুজব হয়, সত্য হয়, কিন্তু গুজবের কাছাকাছি সত্য বা সত্যের কাছাকাছি গুজবটা ঠিক কি, এটা ছোট্ট বুদ্ধিতে বোঝা খুব কঠিন। ওটা যদি ওরা ব্যাখ্যা করে দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। এরকম কিছু বলা হচ্ছে যে গুজবের মাধ্যমে সত্য রটনা করার চেষ্টা হয়েছিল, বা কিছু কিছু গুজব রটেছিল যেগুলো আসলে সত্য কিন্তু এখন দেখা যাচ্ছে সত্য নয়। এরকম ধোঁয়াশার কিন্তু কোনো জায়গা নেই। কথার ধূম্রজালের আড়ালে এগুলো ঢেকে রাখার কোনো মানে নেই। গুজবের কাছাকাছি সত্য কি, সত্যের কাছাকাছি গুজব কি, এটা খুব স্পষ্ট করে যদি বলে দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধে হতো। 3 যেটা, সেটা হচ্ছে যে এই গুজব রটানোর দায় ওরা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন। প্রশাসন এতে ইনভলভ ছিল কিনা, যুক্ত ছিল কিনা, পরোক্ষে গুজব রটিয়েছে কিনা সেটা আমাদের জানা নেই, হয়তো হতেও পারে, কিন্তু ওদের কাছে কি তথ্য আছে প্রকাশ করেননি, ফলে সত্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু স্বাভাবিক বুদ্ধিতে কিছু জিনিস দেখতে পাওয়া যায় যে গুজবের কিছু সূত্র একেবারেই প্রশাসন ছিল না, এবং কিছু গুজব রটানোর পিছনে প্রশাসনের হাত থাকা সম্ভাবনা খুবই কম। কি সেগুলো?
আপনারা দেখুন একজন ডাক্তারের বক্তব্য, তিনি ওই ঘটনার 2-1 দিনের মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরেই ঠিক কি কথা বলেছিলেন, দেখুন। হাইমেন যেটাকে বলি আমরা, তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ, প্রায় 150 গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন। এইটা হয়তো কিছুটা রক্তমাখা সিমেন্ট হতে পারে, কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে যে বীর্য হতে পারে না। যদি বীর্যের স্যাম্পেল ঠিকমতো পরীক্ষা করা যায়, হয়তো দেখা যাবে যে একাধিক জনের বা হচ্ছে যে 3-4 জনের হতে পারে বলে আমাদের সন্দেহ হয়েছে। দ্বিতীয় বক্তব্য একজন বিখ্যাত উকিলের, তিনি হাইকোর্টে দাঁড়িয়ে ওই ঘটনার 2-1 দিনের মধ্যে আবারও শুনানিতে ঠিক কি কথা বলেছিলেন, এটা আমরা আগে দেখেছি, আবার দেখব, দেখুন। The forensic expert had interacted yesterday when I had been to the place to express my solidarity. They said the postmortem report indicates this sort of injury could not have happened only by one single individual. There must be multiple action by multiple persons. With the deepest of humility, my lord. Forensic experts, my lord, they have categorically made this statement. Let us, the forensic expert engaged in government health service. Who? They are, yes, he wants to get the name, I'll get the name. Give No, the no, name. don't tell the name. It's not necessary. But Lord, prima facie, Lord, it is a case where Lord, the parents also feel that this couldn't have been done by a person who intended to only commit rape. The others must be involved, and that requires investigation. এই সমস্ত বক্তব্য যেগুলো দেখছেন সেগুলো ভিডিও দেখাচ্ছি, আগেও দেখিয়েছি, তার কারণ এই যে বানিয়ে কিছু বলছি না, যা ঘটেছে সেগুলো রেকর্ডেড, নথিভুক্ত, শুধুমাত্র সেই জিনিসগুলোই দেখাচ্ছি। শুধু এই দুটো জিনিস তো না, এর সঙ্গে আরও বহু কিছু হয়েছে, প্রত্যেকটা দেখানো খুব মুশকিল। আনন্দবাজার পত্রিকায় বিশেষ করে পর ছাপা প্রতিবেদন বেরিয়েছে, তার মূল কথা ছিল একটাই, যে সূত্র, সিবিআইয়ের কোনো এক সূত্র থেকে তারা জানিয়েছিলেন যে ময়না তদন্ত ভুলভাল হয়েছে। ময়না তদন্তকে এমনকি ডোমকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, এবং সিবিআই সূত্র জানিয়েছেন যে এরকমভাবে ময়না তদন্ত তারা সারা জীবনে দেখেননি। এরকম একটা নয়, পরের পর খবর তকমা দিয়ে জিনিস বেরিয়েছে। এরকম প্রতিবেদনও বেরিয়েছে যে আরজি করে বছরের পর বছর পর্ণচক্র চলতো। পর্ণচক্রের কাজ কি ছিল? লাশের সঙ্গে সঙ্গম করা হতো এবং সেই পর্ণ ভিডিও তুলে পর্ণ হিসেবে সেটা বিক্রি করা হতো। আমার ব্যক্তিগতভাবে জানা নেই যে লাশের সঙ্গে সঙ্গমের পর্ণ একটা চক্র থাকতে পারে, এই ভিডিওর ক্রেতা কারা হয়তো থাকতে পারে, কিন্তু সে নিয়ে তারা কোনো তথ্য সরবরাহ করেননি কখনো। কারা ক্রেতা, কোথায় চক্র, কী বৃত্তান্ত কেউ করেননি। এবং ময়না তদন্ত সংক্রান্ত যে বিষয়গুলো তারা উপস্থাপন করেছেন খবরের কাগজে, সিবিআই সূত্রকে উল্লেখ করে সেগুলো পরবর্তীকালে সিবিআইয়ের বক্তব্য অনুসারে প্রত্যেকটা ভুয়ো প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সিবিআই ময়নাতদন্তটা ঠিক হয়নি এবং ময়নাতদন্তটা ঠিক হয়েছে, দুটো কথা একসঙ্গে বলতে পারে না। সিবিআইয়ের অফিসিয়াল বক্তব্য অনুযায়ী আনন্দবাজারের খবরগুলো সম্পূর্ণ ভুয়ো ছিল। জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে একেবারেই না। এই যে ঘটনাটা ঘটেছিল, মর্মান্তিক ঘটনাটা আরজি করে, তারপরে কিছু খবর, গুজব, যেগুলোকে ওরা বলছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ইত্যাদি ছড়িয়ে পড়ে। সেগুলো কি? এক নম্বর হচ্ছে যে ময়নাতদন্ত ওখানে তাড়াহুড়ো করে আরজি করে করা হয়েছিল এবং তারপর কোনো রকম ভালোভাবে ময়নাতদন্ত না করে কোনো রকমে ডেড বডি, লাশ, মৃতদেহ এটাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়, অর্থাৎ কিনা নির্যাতিতার বাড়িতে। তো পরবর্তীকালে দেখা গেছে এই খবরটা ভীষণভাবে ছড়িয়েছিল যে ময়নাতদন্ত হয়নি, অন্ধকারে ময়নাতদন্ত হয়েছে এবং সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না, সেখানে এক্সপার্টরা ভালো করে কাজ করেননি ইত্যাদি। পরবর্তীকালে দেখা গেছে যে জুনিয়র ডাক্তারদের লিখিত দাবি অনুযায়ী ওখানে ময়নাতদন্ত হয়েছে, সেখানে জুনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, সেখানে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সমস্ত প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা নিজেরা স্যাটিসফাইড বলে সই করে দিয়েছিলেন। এই নথি আছে।
দ্বিতীয় যে গুজবটা সেটা হচ্ছে যে ওখানে পাশের বাথরুমটা, ঘটনাস্থলের পাশের বাথরুমটা নাকি ভেঙে চুরমার করে দেওয়া হয়। তো ওখানে একটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা নাকি প্রশাসনের একান্ত নিজস্ব উদ্যোগে করা হয়েছিল। সমস্যাটা এখানেই, যেটা এর মধ্যে গুজব অংশটা কোনটা, ভাঙা শুরু হয়েছিল এটা গুজব নয়, কিন্তু যেটা গুজব সেটা হলো যে প্রশাসন নিজের উদ্যোগেই এটা করে। এটা ঠিক নয়। জুনিয়র ডাক্তার এবং নার্সরা একটা ডেপুটেশন দিয়েছিলেন যে ওটা যেন করা হয়, এবং শুধু তাই নয়, তারপরে তারা জায়গাটা পরিদর্শন করে আসেন, ঘুরে দেখে আসেন, তারপর সবুজ বাতি দেখান, গ্রিন সিগন্যাল দেখান, এবং তারপর ভাঙা শুরু হয়। ফলে তারা যে ওখানে যে তথ্য প্রমাণ ছিল, তো যদি তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে ডাক্তাররা নিশ্চয়ই দেখেছেন, আপত্তি করতেন, কিন্তু তারা করেননি। এটা হচ্ছে ফ্যাক্ট। ফলে ডাক্তারদের না জানিয়ে চুপি চুপি সমস্ত কিছু ভেঙে চুরে দেওয়া হয়, এই কথাটা গুজব। তা ময়না তদন্ত ঠিকঠাক হয়নি এবং কাউকে না জানিয়ে বাথরুম ভেঙে ফেলা হয়, এই দুটোই সম্পূর্ণ গুজব ছিল। জুনিয়র ডাক্তাররা বিলক্ষণ তখন জানতেন, কিন্তু এই নিয়ে যখন চারদিকে গুজব ছড়িয়ে পড়ে তারা শব্দটি কাড়েননি। আজকে 6 মাস পরে তারা এটা জানাচ্ছেন যে গুজব ছিল। আবারও একটা প্রশ্ন ওঠে, এটা কেন করা হয়েছে? এবং আরও একজন ডাক্তার, তিনি আইএম এর পদাধিকারী, তিনি রিপাবলিক টিভিতে জানিয়েছিলেন, একদম অন টিভি জানিয়েছিলেন যে মৃতার শরীরে নাকি বীর্য ইনজেক্ট করে দেওয়া হয়। আমরা বারবারই ব্যর্থহীন ভাষায় বলেছি যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এবং সেখানে লাল জামা বেগুনি জামাত লোককেও আমরা দেখতে পেয়েছি ওই কর্ডনের মধ্যে, এবং 150 ml বীর্য যেভাবে জনিতদারে পাওয়া গেছে, এবং ফরেন্সিক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা প্রত্যেকেই সন্দীপ ঘোষের অত্যন্ত অনুগত। তাই পুরো ব্যাপারটার মধ্যে গভীর রহস্য রয়েছে। তাই বীর্যর যে পরিমাণ এবং বীর্য যেভাবে বাইরে থেকে ইনজেক্ট করা হয়েছে সেটা প্রকৃত তদন্ত দরকার, কারণ এখানে কাউকে লুকোনো হচ্ছে, কারো অপরাধকে লুকোনো হচ্ছে। এটা একটা লার্জার কনস্পিরেসির মধ্যে পড়ে বলে আমরা মনে করি। এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং খবরটা সম্পূর্ণ ভুয়ো। তা কথা হচ্ছে যে সিনিয়র ডাক্তার, উকিল, সাংবাদিক, আইএম এর পদাধিকারী সবাই 6 মাস ধরে গুজব রটিয়ে গেলেন, এবং সেটা ধরতে এত সময় লাগলো কেন, সেটা হলো প্রথম প্রশ্ন। আর 2 হচ্ছে এদের সঙ্গে প্রশাসনের কোথায় কি সম্পর্ক, প্রশাসন কোথায় এই গুজবগুলো রটিয়েছে, এটা জুনিয়র ডাক্তাররা যদি এস্টাবলিশ না করেন, এই কথাগুলো সম্পূর্ণ ভুয়ো মনে হচ্ছে। প্রসঙ্গত বলে রাখতে হবে যে জুনিয়র ডাক্তারদের সবকটা দাবি কিন্তু ভুলভাল একেবারেই নয়। কিছু দাবি অত্যন্ত সঠিক ছিল, যেমন হচ্ছে রেফারাল সিস্টেম চালু করা, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক করা, এবং সিভিক পুলিশ দিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা চালানো হচ্ছে এটা যে ঠিক নয়, এ নিয়ে তারা সুপ্রিম কোর্টেও মুভ করেছিলেন। এই দাবিগুলো একদম ঠিক ছিল, 1। এবং 2 হচ্ছে প্রশাসন, অর্থাৎ কিনা সরকার বহু জায়গায় ভয়ঙ্কর খারাপ কাজ করেছে। প্রথম কথা হলো যে একটা সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার খুন হয়ে গেলেন, ধর্ষণ হয়ে গেলেন, কেউ টের পেলেন না, এর থেকে ভয়ঙ্কর ব্যাপার কিছু হয় না। 2 হচ্ছে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করার কথা যার, বা দায় নেওয়ার কথা যার, সেই হাসপাতালের প্রধানকে তারপরে যেটা করা হলো প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হলো। এগুলো সবকটা সরকারের দায়, এবং পরবর্তীতে পুলিশ এমনভাবে তদন্তটা চালিয়েছে, আদালত যেটা উল্লেখ করেছে, যাতে পুলিশের কাজকর্ম করা, ঢিলে ঢালা কাজকর্ম করা, গাফিলতি এবং অনেক ক্ষেত্রে ভুলভাল কাজকে, বেআইনি কাজকে আইনি বলে চালিয়ে দেওয়ার প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। এগুলো প্রত্যেকটাই সরকারের বিরুদ্ধে যায়, এবং সরকার ওই যে রেফারাল সিস্টেম থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক করা নিয়ে যা যা কথা বলেছিল সেগুলো একটাও এখনো পর্যন্ত করেছে বলে তার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ফলে এই জিনিসগুলো অত্যন্ত সঠিক দাবি, এগুলো নিয়ে আন্দোলন করা যেতেই পারত এবং এখনও পারে, সে নিয়ে কোনো মতবিরোধের জায়গা নেই। কিন্তু কথা হচ্ছে যেটা যে গুজবগুলো রটেছিল সেগুলোর দায় প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা যারা গুজব রটিয়েছেন তাদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা ছক বলে মনে হচ্ছে। 1 এবং জুনিয়র ডাক্তারদের যে এখানেও নিজেদের কিছু দায় থাকে, তারা 6 মাস চুপ করে বসে এতদিন বাদে বলছেন যে গুজব হয়েছিল,
নিজেদের পিঠ বাঁচানোর একটা পদ্ধতি বলে মনে হচ্ছে। এ ব্যাপারে জুনিয়র ডাক্তাররা যদি নিজেদের বক্তব্য জানান পরিষ্কার করে, কেন চুপ করে বসেছিলেন এবং ওই সত্যের কাছাকাছি গুজবের কাছাকাছি সত্য বলতে কি বোঝাচ্ছেন, এবং 3, যে গুজবগুলো তাদের নিয়ে রটিয়েছিল সেগুলো নিয়ে, যেগুলো তারা তখনই জানতেন সেগুলো নিয়ে ঠিক কথা তখনই তারা বলেননি কেন, এগুলো তারা যদি পরিষ্কার করে জানান তাহলে পৃথিবীর এবং আমাদের মতো যারা তুচ্ছ মানুষ তাদের বুঝতে সুবিধে হয়। এবং আমরা এই প্রথম থেকে গুজব নিয়ে কথা বলে আসছি কেন? কারণ আমরা মনে করি যে গুজবের এই যে ভয়ঙ্কর একটা জাল তৈরি হচ্ছে, এটা যে শুধু আরজি করেই সীমাবদ্ধ থাকবে তা নয়। গুজবের এই ভয়ঙ্কর জাল আরও নানা জায়গায় বিস্তৃত হবে। আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ কাণ্ডে ভয়াবহ রকম গুজব রটিয়েছে। এই যে একটা কল আবিষ্কার হলো, এই যে একটা ভয়ঙ্কর যন্ত্র আবিষ্কার হলো যা দিয়ে যে কোনো রকম গুজব হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হবে, যারা প্রভাবশালী মানুষ আছেন তারা সেগুলোকে চারদিকে ছড়িয়ে বেড়াবেন, কথা বলবেন সে নিয়ে, এমন কনভিকশন নিয়ে কথা বলবেন যেন ওর থেকে বড় সত্যি কিছু হয় না। গণমাধ্যম সেগুলোকে তুলে নেবে এবং তারপর ছড়িয়ে দেবে এবং সমাজে একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হবে যার প্রথমত কোনো ভিত্তি নেই, এবং 2, যেগুলো আসল সমস্যাগুলোকে ধামা চাপা দিতে ব্যবহার করা হবে। তো এই ক্ষেত্রে ওই একটা কথাই বলা যায় যে মূল সমস্যা খুব বড় বড় ছিল, সরকারের একটা বিরাট সমস্যা আছে, অপদার্থতা আছে, গাফিলতি আছে, বহু কিছু আছে, কিন্তু প্রশাসন গুজবগুলো রটিয়েছে বলে স্বাভাবিক বুদ্ধিতে ধরা যাচ্ছে না, বরং উল্টোটাই মনে হচ্ছে যে এই আসল সমস্যাগুলোকে ধামা চাপা দেবার জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য কেউ কেউ অন্যদিকে স্রেফ গুজবের দিকে জিনিসটাকে নিয়ে যেতে চেয়েছিলেন, এবং এই জুনিয়র ডাক্তাররা কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এবং যেটা তারা একই সঙ্গে করেছেন যে যারা গুজব রটিয়েছেন বস্তুত দেখা গেছে তাদের সঙ্গে নানা সভা সমিতিতে একই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন। সবকটা বক্তৃতা আমি শুনিনি, ফলে সেখানে তারা কোনো আপত্তি করেছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু ভাষণ যেই কয়েকদিন আগেও দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন, এর তো পোস্টার চারদিকে দেখতেই পাওয়া যায়। ফলে এইগুলো কিন্তু ঠিক শিরদাঁড়ার পরিচায়ক নয়, যে শিরদাঁড়া, যে বহু বিজ্ঞাপিত শিরদাঁড়া পশ্চিমবঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে আসা হয়েছিল, সেই বিখ্যাত শিরদাঁড়ার পরিচায়ক এগুলো নয়। তো ভবিষ্যতে জুনিয়র ডাক্তাররা এখন যেমন স্বীকার করলেন যে ওগুলো আসলে বহুলাংশেই গুজব ছিল, সেগুলো যদি তারা যথাসময়ে স্বীকার করেন ভবিষ্যতে, এবং আগে কেন ওগুলোকে স্বীকার করেননি, কেন সেগুলো নিয়ে বিবৃতি দেননি যেগুলো তাদের জানা ছিল সেগুলো নিয়েও, সেটা যদি ব্যাখ্যা করেন তাহলে আবারও মানুষের কাছে তারা কিছুটা বিশ্বাসযোগ্যতা হয়তো ফিরে পাবেন। তো একটা জিনিস বলতে ভুলে গেলাম, এরকম আরও অজস্র গুজব আছে, এতগুলো গুজব রটেছে যে বলা খুব মুশকিল। একটা গুজব রটেছিল রক্তমাখা গ্লাভস নিয়ে, সেটা তো বস্তুত আরজি করে যারা চিকিৎসা করেন জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে থেকেই রটেছিল। তো সেগুলো নিয়ে তারা একটা কথাও বলেননি, এটা যে ভুয়ো সে নিয়ে কোনো বিবৃতি তারা দেননি। আর একটা জিনিস শুনেছি স্যালাইন কাণ্ড নিয়ে হই হট্টগোল বহু কিছু হয়ে গেল, কিন্তু একটা তথ্য তো প্রতিষ্ঠিত হবে আনন্দবাজার বা রিপাবলিক বা এবিপি কি দেখাচ্ছে তার উপর না, একটা তথ্য নির্ধারিত হবে, সত্য মিথ্যা নির্ধারিত হবে টেস্টিং, পরীক্ষার ভিত্তিতে। তো স্যালাইনের পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট কি এসেছে এই নিয়ে কিন্তু কোথাও কোনো উচ্চবাচ্য আমরা শুনিনি। ফলে এই যে ব্যাপারগুলো ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, প্রথমে গুজব তৈরি হচ্ছে, তারপর সেটা তৈরি করে তুলে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা, হইচই হচ্ছে, গণমাধ্যম লাফালাফি করছে, এবং আসল যে ঘটনাগুলো তার আড়ালে চাপা দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিপজ্জনক প্রবণতা। এখনই এই প্রবণতাকে ব্যবহার করছে অন্যান্য শক্তি দাঙ্গা রটানোর ক্ষেত্রে, অন্যান্য বহু জিনিস করার ক্ষেত্রে, এবং ভবিষ্যতে যত দিন গড়াবে এই প্রবণতা আরও বাড়বে, এটা আমাদের আশঙ্কা। ফলে যারা এই ভিডিও দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, যারা এই বিষয়গুলো নিয়ে আশঙ্কিত, তারা এগুলো নিয়ে গলার আওয়াজ তুলুন। খুব খুশি হব যে যদি জুনিয়র ডাক্তাররাও এই ব্যাপারটা স্বীকার করে নিয়ে একই সঙ্গে গলার আওয়াজ তোলেন, কারণ সরকারের গাফিলতি কিছু কম নয়, সেগুলোকে নিয়ে কথা বলা প্রয়োজন। এবং যারা গালাগাল দিয়েছেন তাদের মধ্যে, এই যে আমরা যে ভুয়ো খবর নিয়ে কথা বলেছি নিয়ে অনেকেই গালাগাল দিয়েছেন, তাদের মধ্যে দুটো অংশ আছে।
যারা একদল আছে যারা অন্যের কথায় প্রভাবিত হয়েছেন, বোকামি করেছেন, তো তারা যদি তাদের বোকামিটা স্বীকার করে নেন তাহলে মুখ লোকানোর কোনো ব্যাপার নেই। বোকামি তো মানুষ করতেই পারে, পৃথিবীতে বহু বোকা লোক আছেন যারা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে উদ্বুদ্ধ হয়ে চেঁচামেচি করতে শুরু করেন, নানা জায়গায় আমরা দেখেছি। তো তারাও যদি এই দলের অংশ হন সেটা স্বীকার করে নিন, অসুবিধে কিছু নেই। আর আরেক দল আছেন যারা গালাগাল দেবেন উদ্দেশ্য প্রণীতভাবে, সেটা ঠিক করে নিয়েছিলেন, তারা কিন্তু মুখ লোকানোর জায়গা খুঁজতে শুরু করে দিন। তো আজকের বক্তব্য এইটুকুই। এরকম ভিডিও আরও দেখতে গেলে গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, অবশ্যই করুন। আমাদের সাইটে আসুন www.guruchandali.com। আমরা সবসময় নিজেদের গলার স্বর কোনো রকম রাজনীতি বা অন্য কিছু নয়, তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি। সব ক্ষেত্রে পেরে উঠি তা নয়। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে লেখালেখি করুন, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন গুরুচণ্ডালী। আজকের মতো এইটুকুই, নমস্কার।